বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা যারা অনলাইন ক্লাস করতে বসেছি প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে দেখতে বৃত্তের আমরা শেষ প্রান্তে চলে এসেছি। চেষ্টা করব আজকে বৃত্তের শেষে যে সূত্রগুলো বাকি আছে আমার আলোচনা সেই সূত্রগুলো শেষ করতে, অর্থাৎ চেষ্টা করব আজকের ক্লাসে আমি বৃত্ত শেষ করতে। তো যারা ইতিমধ্যে বৃত্ত ক্লাসগুলো ধারাবাহিকভাবে করেছ তোমরা দেখবে বেশ কিছু সূত্র আমার বাদ পড়েছে। আমি আজকে সেই সূত্রগুলোর উপর কথা বলবো। প্রথম সূত্রটা আজকে যেটা আলোচনা করতেছি, একটা বৃত্তের বহিস্থ একটা বিন্দু, আমরা দুটো স্পর্শক আঁকলাম। বহিস্থ বিন্দুটা হলো x1 y1, আর এই বৃত্তের সমীকরণটা হলো s² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। তাই বোঝার চেষ্টা করব আমি কি চাচ্ছি। আমি এখানে বৃত্তের যে দুটো স্পর্শক আঁকলাম, এই স্পর্শকটা দুই দিকে দুই জায়গায় সেট করছে, এটাকে বলা হয় একটা যা। এ বি জায়ের সমীকরণ বের করার একটা সরাসরি সূত্র আছে। তাহলে একটা বৃত্তের বহিস্থ বিন্দু হইতে একটা বৃত্তের স্পর্শক জায়ের সমীকরণ, তাহলে এখানে আমি বলবো চিত্র অনুযায়ী এ বি জায়ের সমীকরণ, এ বি যা এর সমীকরণ। s² স্থলে x1, y² স্থলে y1, 2x স্থলে x প্লাস x1, 2y স্থলে y প্লাস y1 প্লাস c ইকুয়াল টু 0। আমার কাছে মনে হবে এই সূত্রটা আমি আরেকবার লিখছি, আসলে লিখছি। সেক্ষেত্রে ছিল বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শক রেখার সূত্র, এটা মিলে গেছে, একদম সেম। এইটাই গণিতের কি বলা যায়, বিভিন্ন জায়গায় যে মিল পাওয়া যায়, এটাই আমাদের গণিতের মজা। এই যে আগে দেখলাম এই একই সূত্র বৃত্তের উপরস্থ বিন্দুতে যদি হয় তাহলে হয় স্পর্শক রেখা। বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শক রেখা। এখন হলো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে একই সূত্র, সেটা হলো ওই জায়ের সমীকরণ। তাহলে সূত্রে যে সুন্দর একটা মিল পাওয়া যায়, কিন্তু উত্তরও কিন্তু ভিন্ন। তা আমি বলছি এ বি যা, তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তের স্পর্শক জায়ের সমীকরণ। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক রেখা হয় দুইটা, আর আমি চাচ্ছি স্পর্শক জায়ের সমীকরণ, এ বি জায়ের সমীকরণ, স্পর্শক জায়ের সমীকরণ। আমি যে দুইটা স্পর্শক আঁকলাম, ওই দুই বিন্দুতে একটা রেখা হলো ওই বৃত্তের ভিতরে যে রেখাটা, এটাকে বলা হয় যা, আর এই যাটা হলো স্পর্শক জায়ের সমীকরণ। এই সূত্রটা উপরে তেমন কোনো অঙ্ক বইতে তেমন একটা পাওয়া যায়নি। তা আমি এই সূত্রটা আবার যদি বৃত্তের সাধারণ সমীকরণ এটা না হয়ে যদি বৃত্তের সমীকরণটা এত হয়, বৃত্তের সমীকরণটা যদি এত হয়, ধরুন বৃত্তের সমীকরণটা যদি এটা হয় s² প্লাস y² ইকুয়াল টু r², যদি এটা হয় তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হয়ে যাবে x ইন্টু x1 y ইন্টু y1 ইকুয়াল টু r²। যদি এই সমীকরণ হয় তাহলে এটা হবে, আর এই সমীকরণ হলে এটা হবে। তো এখানে দুইটা সূত্রের মূল বৈশিষ্ট্য একটাই, যে s² স্থলে x1, y² স্থলে y1। এখন এটার উপরে যদি আমরা একটা প্রয়োগ করি, আমি একটা ছোট্ট অঙ্ক আমার পিডিএফে দিয়েছি, আমি অঙ্কটা করতেছি। তো এখানে আমি বিন্দুটা দিয়েছি, প্রশ্নটা হলো 2 বিন্দু হইতে 2-3 বিন্দু হইতে s² প্লাস y² প্লাস 4x প্লাস 3y প্লাস 2 এত বৃত্তের অঙ্কিত স্পর্শ যা এর সমীকরণ বের করো। এখন কেউ যদি সূত্রটা না জানে তাহলে সে কিন্তু পারবে না। তাহলে সে হয়তো এমন করতে পারে যে বহিস্থ বিন্দু থেকে স্পর্শক রেখা বের করবে, তারপরে স্পর্শক রেখা যে বিন্দুতে স্পর্শ করে 2 বিন্দু বের করবে, তারপর 2 বিন্দুকে আমি রেখা দিই, বিশাল বড় অঙ্ক। আর সূত্র দিয়ে করলে মাত্র 1 লাইন। আমি প্রশ্নটা লিখলাম, এই সূত্র অনুযায়ী যদি আমি লিখি
এস স্কোয়ারের স্থলে কি এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের স্থলে কি ওয়াই ওয়াই ওয়ান, 2x এর স্থলে হলো এক্স প্লাস এক্স ওয়ান, 2y স্থলে হলো ওয়াই প্লাস ওয়াই ওয়ান, আর সি সির জায়গায় আছে। তাই যদি আমি করি অ্যান্সারটা কি দাঁড়াবে, নির্ণয় স্পর্শক যা এর সমীকরণ। আমি যদি সূত্র অনুযায়ী করি, এস স্কোয়ারের স্থলে এক্স ইন্টু টু অর্থাৎ এক্স ইন্টু টু, ওয়াই স্কোয়ারের স্থলে ওয়াই ইন্টু থ্রি, 2x এর স্থলে তাহলে 2x আলাদা করলে একটা 2 থেকে যায় এক্স প্লাস টু, 2y আলাদা করলে এখানে 3/2 দিতে হবে, তারপর 2y হবে, তাহলে ওয়াই প্লাস থ্রি, আর সি যেহেতু আছে 2 ঠিক থাকবে। এই তো আমার সূত্র অনুযায়ী অঙ্ক হয়ে গেল। এখন সরল করলে উত্তর পেয়ে যাব। তাহলে সূত্র অঙ্ককে ছোট করে, সূত্র অঙ্ককে সহজ করে। আমি যে সূত্রটা আলোচনা করলাম এই আলোচনা শেষ। এখন আমি মনে করি এই প্রশ্ন যদি অবজেক্টিভ হয়, এটা এমন কঠিন অঙ্ক নয় যে অবজেক্টিভ হইলে এটা আমি পারবো না। ঠিক আছে, আমি একটা অঙ্ক এটার পরপর একটা বাড়ি কাজ দিয়ে রাখছি, তোমরা বাড়ি কাজটা দেখবে। তাহলে একটা সূত্র আলোচনা করলাম, তার সাথে একটা উদাহরণ দিলাম, এই সূত্রের কাজ আমার শেষ। আর কি সূত্র বাকি আছে? এরপরে আমি আমার নোটে দিয়ে দিছি, একটা বৃত্তের জায়ের মধ্যবিন্দু জানা থাকলে জায়ের সমীকরণ বের করে একটা সূত্র আছে। যদি বৃত্তটা এরকম হয়, এই হলো আমার যা, এই জায়ের সমীকরণ বের করব। জায়ের মধ্যবিন্দু দেওয়া আছে, বৃত্তটা দেওয়া আছে, তো জায়ের মধ্যবিন্দু ধরো x1 y1। তাহলে আমি একটা বৃত্ত নিলাম, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এত বৃত্তের জায়ের মধ্যবিন্দু, জায়ের মধ্যবিন্দু x1 y1 হইলে উক্ত জায়ের সমীকরণ। তাহলে একটা বৃত্তের জায়ের মধ্যবিন্দু যদি জানা থাকে, ওই জায়ের সমীকরণ বের করার ডিরেক্ট সূত্র আছে। সেই সূত্রটা কি, এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু, এই যে বাম পাশটা একটু আগে যে সূত্র লিখছি বাম পাশটা আমি লিখেছি, ইকুয়াল টু ডান পাশে আসবে x1 হোল স্কয়ার y1 হোল স্কয়ার, এরপরে 2g x1 2fy1 প্লাস সি। এটা অবশ্যই সি উভয় দিকে কাটা যায়, সি চাইলে আমরা বাদ দিয়েও লিখতে পারি। তাহলে কি দাঁড়াইলো, বাম পাশে একটু আগে যে সূত্রটা ইউজ করছি, এস স্কয়ার হলো এক্স এক্স ওয়ান, ওয়াই স্কয়ার হলো ওয়াই ওয়ান, 2x হলো এক্স প্লাস এক্স ওয়ান, 2y হলো ওয়াই প্লাস ওয়াই, সি তো আছে সির মতো, ইকুয়াল টু। এবার ওই যে বিন্দুটা যার মধ্যে ওই বিন্দুটা বৃত্তির উপরে বসাই দিতে হবে, বৃত্তির উপরে বসাই দিতে হবে, অর্থাৎ এক্সের জায়গায় x1 হোল স্কয়ার, ওয়াই জায়গায় y1 হোল স্কয়ার, এক্সের জায়গায় এইভাবে বিন্দুটা বসাই দিতে হবে। এই উভয় দিকে সি সমান আছে, সি ইচ্ছা হলে কেটে দিতে পারো। কারণ বৃত্তটা যদি এটা না হয়ে, বৃত্তের সমীকরণটা যদি এটা হয়, এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, এটা হয়। আমি বৃত্তের সমীকরণ যদি অবলিক দিয়ে লিখছি ওটা হয়, তাহলে সূত্র দাঁড়াবে এক্স 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 ওয়ান ওয়াই ওয়াই ওয়ান মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু x1 হোল স্কয়ার y1 হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার। এ স্কয়ার স্কয়ার কাটা যাবে, তাহলে আমি ইচ্ছা করলে এই স্কয়ারটা বাদ দিয়ে লিখতে পারি। তাহলে এখানে অবলিক দিয়ে লিখলাম এই সূত্র অথবা এই সূত্র। তা আমি বৃত্তের আদর্শ আকারের উপর ভিত্তি করে সূত্রটা লিখলাম। এটা কি আলোচনা করলাম, বৃত্তের জায়ের মধ্যবিন্দু যদি জানা থাকে, উক্ত জায়ের সমীকরণ সরাসরি সূত্র দিয়ে করা যায়। তাই আমরা এই সরাসরি সূত্রটা চর্চা করব। অবজেক্টিভের জন্য এবং সৃজনশীলের জন্য উভয় ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো, যেহেতু বইতে সূত্রটা আলোচনা করা হয়েছে, সূত্রটা বইতে আছে। তা আমি এখানে একটা অঙ্কের মাধ্যমে সেই আলোচনাটা করতেছি। তাহলে আমি ধরো একটা প্রশ্ন নিচ্ছি, আমার সেটাই এটা প্রশ্ন হিসাবে আছে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়াল টু 144, এত বৃত্তের একটি যা এর মধ্যবিন্দু 4 - 6 হইলে উক্ত জায়ের সমীকরণ কত? তাহলে এখন উক্ত জায়ের সমীকরণ আমরা ডিরেক্ট সূত্র যেহেতু আলোচনা করলাম, তাহলে আমি অ্যান্সারটা কী হবে, আমি সরাসরি লিখে দিই, নির্ণয় জায়ের সমীকরণ, নির্ণয় জায়ের সমীকরণ। এস স্কয়ার হলো এক্স ইন্টু 4, ওয়াই স্কয়ার হলো ওয়াই ইন্টু -6,
আর 144-এর কোনো কাজ নাই, দেখো আমি এই স্কয়ার না লিখলেও চলে, এই স্কয়ারের কোনো কাজ না, অর্থাৎ 144-এর কোনো কাজ নেই। তারপর এক্সের স্থলে লিখবো 4 স্কয়ার, আর ওয়াই স্থলে লিখবো -6 হোল স্কয়ার। যদি তুই 144 বামে লেখো ডানও লিখতে হবে, এই যে এই স্কয়ারের কোনো কাজ নেই। এটাই আমার রেজাল্ট। এখানে অঙ্কটা ছোট হয়ে যায় হয়তো, বলতে পারে অবজেক্টিভের জন্য ছোটোই অঙ্ক, আর সৃজনশীলের জন্য অঙ্কটা হয়তো আর একটু লেস বাড়াইতে পারে। বলতে পারে যে তুমি যে জায়ের মধ্যবিন্দু আছে, বৃত্ত যেহেতু আছে, বৃত্তে ব্যাসার্ধ আছে, তাহলে তোমাকে হয়তো বলতে পারে জায়ের দৈর্ঘ্য বের করো। তো জায়ের দৈর্ঘ্য বের করতে হলে আমরা এখানে চিত্র দিয়ে যদি করি, জায়ের দৈর্ঘ্য আমি যদি চিত্রটা যদি বুঝাই, যদি তোমাকে বলে জায়ের দৈর্ঘ্য বের করো, এই বি দৈর্ঘ্য বের করো, তাহলে আমরা এখানে এটা জানি, এটা জানি। তাহলে আমি এখানে দেখতেছি বৃত্তে ব্যাসার্ধ জানি, এই যে এখানে বৃত্তে দেওয়া আছে ব্যাসার্ধ জানি, আর তারপর ওএন, এটা ইচ্ছে করলে আমরা বের করতে পারবো, যেহেতু এন দেওয়া আছে, ও দেওয়া আছে, ওএনও বের করতে পারবো। তাহলে এ বি জায়ের দৈর্ঘ্য হলো 2 × AN, কারণ এ বির অর্ধেক হলো এন এর দ্বিগুণ হলো AN। তাহলে AN হলো এখানে একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি আর স্কয়ার বিয়োগ ওএন স্কয়ার, অর্থাৎ ওএনকে আমি যদি একটা কিছু দিয়ে দিই, ধরো এস দিয়ে দিই বা কে দিয়ে দিই, তাহলে কে স্কয়ার। ওএনটা যদি আমি কিছু একটা দিয়ে দিই, ধরো ডি দিলাম, ডি, তাহলে ডি স্কয়ার। তাহলে বৃত্তে ব্যাসার্ধ 2 × কী লিখলাম, 2 × আর মানে বৃত্তে ব্যাসার্ধ -d স্কয়ার। তাহলে আমি জায়ের দৈর্ঘ্য, প্রশ্নের মধ্যে জায়ের দৈর্ঘ্য বের করতে বলতে পারে। আমি আমার পিডিএফে এইভাবে জায়ের দৈর্ঘ্য বের করা এরকম একটা অঙ্ক দিয়ে রেখেছি, জায়ের দৈর্ঘ্য এই অঙ্কের ভিতরেই আর কি। ঠিক আছে, আমরা আরেকটা সূত্র আলোচনা শেষ করলাম। আজকের আলোচনা আমার দ্বিতীয় সূত্র আলোচনা শেষ। এরপরে আসো, এই অঙ্কটা, এখন যে অঙ্কটা করলাম আমার পিডিএফে আরেকভাবে করা আছে। তোমরা চাইলে ওই দ্বিতীয় পদ্ধতিটাও করতে পারো, তবে দ্বিতীয় পদ্ধতিতে আমার এখানে অঙ্কটা একটু বড় হয়ে গেছে, আমরা চাইলে ওই পদ্ধতিতে না করলেও চলবে। তা আমি আবার পিডিএফে এই অঙ্কটা, এখন যে অঙ্কটা বুঝাইলাম, তা আরেকটা পদ্ধতিতে করে দিয়েছি। তোমরা যদি মনে করো ওই দ্বিতীয় পদ্ধতিটাও করতে পারো। এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরেকটা সূত্রের মাধ্যমে আলোচনা করতেছি, সাধারণ যা। দুটি বৃত্ত দিয়ে যদি বলে সাধারণ যা, ধরো এই একটা বৃত্ত, এই হলো আরেকটা বৃত্ত, আমি ধরলাম এটা হলো প্রথম বৃত্ত, এই প্রথম বৃত্ত, আর এটাকে ধরলাম দ্বিতীয় বৃত্ত, দিয়ে বলো সাধারণ যা বের করো। এটার নাম হলো সাধারণ যা, সাধারণ যা। সূত্রটা হলো, দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে দিলে এটা প্রমাণ সমীকরণ থাকতে হবে, অর্থাৎ x² y² সহ 1 থাকতে হবে। তাহলে সাধারণ জায়ের সমীকরণ সূত্র হলো প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্ত বিয়োগ করলেই হয়ে যাবে সাধারণ যা। সাধারণত এই প্রশ্নটা সাধারণ যা বের করো, এতটুকু প্রশ্ন হবে মূলত অবজেক্টিভ প্রশ্নের মধ্যে। যদি বলে শুধু সাধারণ যা বের করো, তাহলে শুধু প্রথম বৃত্ত আর দ্বিতীয় বৃত্ত বিয়োগ করলেই হয়ে যাবে। আমি এখন একটা অঙ্কের মধ্যে কি কি প্রশ্ন হইতে পারে সর্বোচ্চ আমি একটু আলোচনা করি। আসো, একটা প্রশ্নের মধ্যে আমরা এই একটা অঙ্কের মধ্যে কী কী হইতে পারে আমি প্রশ্নটা একটু লিখে দিচ্ছি। 28-1 দুইটি বৃত্তের সমীকরণ, দুইটি বৃত্তের সমীকরণ, একটা হলো x² + y² + 2x + 3y + 1 = 16, এবং আরেকটা হলো x² + y² + 4x + 3y + 2 = 16। তাহলে আমি এখানে কী কী আলোচনা করতেছি দেখো। এই প্রশ্নপত্রে সর্বোচ্চ কয়টা প্রশ্ন হইতে পারে? 1, দুইটি বৃত্তের সমীকরণ দিয়ে দিল, বলল যে সাধারণ যা বের করো, সাধারণ যা এর সমীকরণ বের করো, একটা প্রশ্ন, সমীকরণ বের করো। আরেকটা হইতে পারে সাধারণ যাকে বৃত্তের ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বের করো, বৃত্তের সমীকরণ বের করো হইতে পারে। আরেকটা হইতে পারে এই যে সাধারণ যা এর দৈর্ঘ্য বের করো, সাধারণ যা এর দৈর্ঘ্য বের করো। এই তিনভাবে প্রশ্নটা হইতে পারে, মানে একই অঙ্কের মধ্যে তিনটাও দিতে পারে, অথবা
যে কোনো সিঙ্গেল একটা দিতে পারে। তো আমি এই তিনটা অঙ্ক একটা অঙ্কের মাধ্যমে আলোচনা করে ফেলি। তাহলে আসো, প্রথমে কি বলছে, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, আমি একবারে লিখে ফেলি, বৃত্তের সাধারণ জায়ের সমীকরণ। কি বলছি, দুই বৃত্ত বিয়োগ করে দেব, প্রথম বৃত্ত বিয়োগ দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0, তাহলে সাধারণ জাটা পেয়ে যাব। তাহলে প্রথম বৃত্ত বিয়োগ দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0 লিখব। তাহলে প্রথম বৃত্ত এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4x 3y প্লাস 2 মাইনাস দ্বিতীয় বৃত্ত, আর উল্টে লিখে বলছিলাম আগে, যেটা আগে লেখো অ্যান্সার একই আসে, যেটাই আগে লেখো অ্যান্সার একই আসে। দ্বিতীয় বৃত্ত হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই হলো প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0। তাহলে দুইটি বৃত্তের সাধারণ জায়ের সমীকরণ হলো, আমি জাস্ট প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্ত বিয়োগ করে দিলেই আবার হয়ে যাবে। তাহলে আমি নিচে পাশাপাশি বিয়োগ করলাম, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যায়। তাহলে আবার এখানে দেখা যায় 2x মাইনাস 4x হয়ে যায় মাইনাস 2x, আর 3y তো কাটাই যায়, 1 থেকে 2 বিয়োগ করলে -1 ইকুয়াল টু 0। তাহলে একটু মাইনাস ভাগ করে দিলে ইকুয়াল টু 0। এটা প্রথম অ্যান্সার। যদি বলে সাধারণ যা বের করে তাহলে আবার হয়ে গেল। এখন প্রশ্নে যদি দ্বিতীয় অংশটা থাকে, এই যে এটা থাকে সাধারণ যাকে বৃত্তের ব্যাস ধরে বৃত্তের সমীকরণ, যদি প্রশ্নের দ্বিতীয় অংশটা থাকে সাধারণ যাকে বৃত্তের ব্যাস ধরে বৃত্তের সমীকরণ, তাহলে আমি কি করব? তাহলে এখানে আমরা দুই রেখার স্যাদিবিন্দুগামী সরলরেখা, আমরা দুই রেখার স্যাদিবিন্দুগামী বৃত্ত আমরা আলোচনা করছিলাম যে প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা। তা আমি এখানে ইচ্ছা করলে দুইটা বিন্দু বের করেও কাজটা করতে হবে। দুইটা বিন্দু বের করার চেয়ে উত্তম হলো দুই রেখার স্যাদিবিন্দুগামী, এই যে এই বৃত্তটা আর কি, আমি একটা নতুন করে ডট ডট দিয়ে একটা বৃত্ত আঁকতেছি, এই বৃত্তের সমীকরণ। এই সাধারণ যাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। প্রশ্ন আবার দেখো, সাধারণ যাকে বৃত্তের ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বের করো। তাহলে এখন আমি দুই রেখা স্যাদিবিন্দুগামী রেখা হলো প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা, ওই সূত্রে যাবো। এখন রেখা আমার তিনটা আছে, প্রথম বৃত্ত, দ্বিতীয় বৃত্ত, সাধারণ যা। তুমি যার সাথেই করো, তুমি যদি লেখো প্রথম বৃত্ত যোগ কে ইন্টু দ্বিতীয় বৃত্ত তাও হবে, তুমি যদি লেখো প্রথম বৃত্ত যোগ কে ইন্টু সাধারণ রেখা তাও হবে। আবার এমন লিখতে হবে দ্বিতীয় বৃত্ত যোগ কে ইন্টু সাধারণ যা, তিনভাবে লেখা যায়। তো আমার বৃত্ত লাগে সাধারণ যা নিলে আমার ক্যালকুলেশন একটু সহজ হয়, আমি বৃত্তের সাথে সাধারণ যা নিচ্ছি। তাহলে আসো ধরি প্রথম বৃত্ত এবং সাধারণ যা এর স্যাদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, স্যাদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। কথায় পড়েছি, আগে পড়েছি, দুই রেখা স্যাদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। প্রথম বৃত্তটা লিখলাম, প্রথম বৃত্ত হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x 3y প্লাস 1 প্লাস কে, সাধারণ যা আমি এইমাত্র বের করছি 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমার কাজ হলো কেন্দ্র বের করা। আগে এটাকে সাজাই নিব, এক্সের সবগুলো একসাথে নিয়ে আসবো, তাহলে এক্স কমন নিলে 2 প্লাস 2k ইন্টু এক্স, আর ওয়াই সবগুলো একসাথে নিয়ে যাব, ধ্রুবকগুলো একসাথে নিয়ে যাব। এই হলো সাজানো হয়ে গেল। তা আমি এটাকে একটা নাম্বার দিয়ে রাখি 1। এবার এই 1 নং বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হলো এক্সের সহগকে -2 দিয়ে ভাগ, তাহলে -1 মাইনাস কে, ওয়াই সহগকে -2 দিয়ে ভাগ -3/2, এক্সের সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই সহগকে -2 দিয়ে ভাগ। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেলাম। কেন কেন্দ্র বের করলাম? প্রশ্নটা আবার একটু বুঝি, কেন্দ্র বের করলাম কেন? যেহেতু প্রশ্ন উল্লেখ আছে ওই যে সাধারণ যাটা, প্রশ্ন দেখো সাধারণ যাকে বৃত্তের ব্যাস ধরে, সাথে সাধারণ যাটা আমি যে চিত্রটা আঁকছি এই সাধারণ যাটা বৃত্তের ব্যাস, তাহলে এই বৃত্তের যে কেন্দ্রটা এখন বের করছি এই কেন্দ্রটা সাধারণ জায়ের উপর, এই যে এই বিন্দুটা সাধারণ জায়ের উপর, অর্থাৎ আমি যে কেন্দ্রটা বের করছি এই কেন্দ্রটা সাধারণ জায়ের উপর, এই সাধারণ জায়কে সিদ্ধ করবে। তাহলে আমার যেহেতু বলা আছে যে কি যে 2x প্লাস 1 বৃত্তের ব্যাস, আমি লিখতেছি কথাটা, যেহেতু সাধারণ যাটি বৃত্তের ব্যাস অতএব,
তাহলে ব্যাস কাকে বলে? যে রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাকে তো ব্যাস বলে। তাহলে যে রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাকে ব্যাস বলে। তাহলে কেন্দ্র এই সরলরেখাকে সিদ্ধ করে। তাহলে 2x এর জায়গায় বসবে কেন্দ্রের ভুজ। এই যে কেন্দ্রের ভুজটা x এর জায়গায় বসাইছি। y জায়গায় বসবে, এখানে y জায়গায় বসবে কেন্দ্রের কুটি। y যেহেতু নাই তাই কুটি বসানোর সুযোগ নাই। তাহলে +1 = 0। এখান থেকে আমি k এর মানটা পেয়ে যাব। এখান থেকে সরল করলে আমি k এর মানটা পেয়ে যাব। কত আসে? -2 -2k +1 = 0। পক্ষান্তর করলে এখানে -2k = -1টা ওই পাশে গেলে +1 হয়ে যাবে। অতএব k = -1/2। এখন কে এর মান যেহেতু আমি পেয়ে গেছি, এবার কে এর মানটা যদি আমি বসাই দিই, কোথায় বসাবো? আমি যে 1 নম্বর সমীকরণ নাম দিছি, একে যদি আমি বসাই দিই তাহলে আমার কি হয়ে যাবে? সাধারণ যাটা বৃত্তটা পেয়ে যাব। তাহলে কে এর মান আগে কোনো নাম্বার যদি পড়ে নেই, তাহলে কে এর মান 1 নংয়ে বসাই। তাহলে কে এর মান আমি এখানে যখন বসাই সরল করব, তাহলে আমি বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। y² +2 × -1/2 × x, তারপর +3y -1/2 +1 = 0। তাহলে আমি এখন এখান থেকে সরল করলে কি পাবো? তাহলে আমি সরল করলে এখান থেকে একটা বৃত্তের সমীকরণ পাবো। এটাই নির্ণয় বৃত্ত। তাহলে আমার 2 নম্বর প্রশ্নের জবাব হয়ে গেল। সাধারণ যাকে বৃত্তের ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। তাহলে এখানে আমরা আরেকটা সূত্র সাহায্য নিয়েছি, 2 রেখা ছেদিবিন্দু গামী রেখা সমীকরণের সাহায্যে। হ্যাঁ, এখানে আরেকটা পদ্ধতি আছে। আমি চাইলে 2টা বিন্দু বের করো বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দিয়েও করতে পারি। ওইটা একটু ঝামেলা হয় যে আমি এই পদ্ধতিতে গেলাম, কারণ বিন্দু বের করতে গেলে বিন্দুগুলো অনেক সময় সহজে আসে না। বিন্দুটা দেখা যায় জটিলতা দেখা দেয় বিন্দু বের করাটা। তাই আমরা এই পদ্ধতিটাই প্রয়োগ করার চেষ্টা করব। আমি প্রশ্নের 3য় অংশ, সাধারণ জায়ের দৈর্ঘ্য বের করো। সাধারণ জায়ের দৈর্ঘ্যটা এই চিত্রটা আমি একটু দেখাচ্ছি। আমি এখানে যে বৃত্তটা এখন পেয়েছি, আমি কিন্তু পদার্থ বৃত্ত যেটা পেয়েছি, এটা সরল করলে তো বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। সরলটা আমি আমার শীট দেখে লিখে দিচ্ছি। সরলটা করলে আসবে s² + y² + x + 3y +1/2 = 0। এই হলো আমার বৃত্তের সমীকরণটা। এখানে যেটা এখানে জানা দরকার, জায়ের দৈর্ঘ্য, এই যে জায়ের দৈর্ঘ্য, সাধারণ জায়ের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা বের করতে হলে আমি তো এই বৃত্তটা পেয়েছি, এই বৃত্তটা এখন বের করলাম মাত্র। এই বৃত্ত, হ্যাঁ, এই বৃত্ত ছাড়াও করা যায়। আমি আগের বৃত্ত 2টা কেন্দ্র জানি, ওই বৃত্ত দিয়েও করতে পারি। তা আমি যেহেতু বৃত্তটা এই মাত্র বের করলাম, তাহলে আমি এই বৃত্ত থেকে আমি যদি একটা কাজ করি, যে এই দৈর্ঘ্যটা পাওয়ার জন্য এই বৃত্তের ব্যাসার্ধটা আমি বের করতে পারি। ধরো যেগুলো বৃত্তের সাথেই করা যায় এটা। যদি আমি জায়ের দৈর্ঘ্য বের করতে চাই, যে কোনো বৃত্ত, আমি প্রথম বৃত্ত বা দ্বিতীয় বৃত্ত, যে কোনো বৃত্তের সাথে করতে পারি। আমি প্রথম বৃত্ত দিয়ে করি, আমি বুঝাচ্ছি প্রথম বৃত্ত দিয়ে। ধরো প্রথম বৃত্তের কেন্দ্রটা এখানে আছে, তাহলে এখানে আমি এটা যোগ করে দেব। এই প্রথম বৃত্তের সাথে করতেছে। এখানে দেখো, এই যে একটা ত্রিভুজ হয়ে গেল, এই ত্রিভুজ থেকে আমি এই বিন্দুটা আমি যে নতুন বৃত্ত পেয়েছি ওই বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, এই কেন্দ্র বের করা লাগে না। তারপর যদি তুমি কেন্দ্রটা বের করো, তাহলে একটা সুবিধা পাওয়া গেলে এখানে এই কেন্দ্রটা তুমি কি করবা, তাহলে এই 2 বিন্দু দূরত্ব বের করলে আমি দূরত্বটা পেয়ে যাবা। আর বৃত্ত যেহেতু জানো, বৃত্তের ব্যাসার্ধ জানো, তাহলে আমি এটাকে যদি AB বলি, এটাকে যদি আমি AB বলি, এটা যদি N বলি, আর এটা যদি বৃত্তের কেন্দ্র, প্রথম কেন্দ্রটা বলি C, তাহলে আমার এখানে AB দৈর্ঘ্যটা কত দাঁড়াইলো? দেখো, আমি এখানে উপরেই লিখতেছি। এখানে AB দৈর্ঘ্যটা দাঁড়াইলো AB = 2 × AN, আর AN এর দৈর্ঘ্যটা দাঁড়ালো √AC² - CN² পিথাগোরাসের সাহায্যে। তাহলে AC হলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ, এটা পাবো। আর CNটা আমি দুইভাবে বের করতে পারি, কেন্দ্র থেকে সাধারণ জায়ের উপর লম্ব দূরত্ব দিয়েও বের করতে পারি, আর বৃত্ত যদি বের করা থাকে কেন্দ্র 2 বিন্দু দূরত্ব দিয়েও বের করতে পারি। এটা ইচ্ছা, আমি C থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব দিয়েও CNকে বের করতে পারি। তাহলে আমি পেয়ে গেলাম AB জায়ের দৈর্ঘ্য। তো AB জায়ের দৈর্ঘ্যটা মাঝামাঝি বের করতে পারে। হ্যাঁ, এখানে আমি কেউ যদি A এবং B বিন্দু, ছেদবিন্দু বের করি, তাও 2 বিন্দু দূরত্ব দিয়েও আমরা AB জায়ের দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে আমি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করে ফেললাম, যা মাঝে মাঝে পরীক্ষাও আসে। তাহলে এখানে একটা অঙ্কের মধ্যে 3টা পার্ট আলোচনা করলাম, সাধারণ যা,
সাধারণ যা বৃত্তের ব্যাস হলে বৃত্তের সমীকরণ, 3 নম্বর সাধারণ যায় দৈর্ঘ্য। প্রশ্নের মধ্যে কী দেওয়া থাকবে? 2টা বৃত্ত দেওয়া থাকবে। আমরা চেষ্টা করব এই অঙ্কটা ভালো করে বুঝে করার জন্য। যদি কারো বুঝতে কোনো অংশ অসুবিধা হয়, আমরা অবশ্যই পরবর্তীতে যখনই জুম ক্লাস অথবা আমাকে সরাসরি ফোনে যারা আমরা অনলাইনে ক্লাস করি জুম ক্লাস, অথবা আমার বাসায় এসে তোমরা প্রবলেম দেখাতে পারবা। এই সূত্রের কাজ শেষ। সাধারণ যা, আজকে তৃতীয় সূত্র আলোচনা শেষ করলাম, সাধারণ যা। আর কি বাকি আছে? আমি খুঁজে খুঁজে বের করতেছি আর কি বাকি আছে। আর বাকি আছে যে দুইটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে অথবা দুইটি বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তার উপরে বৈদ্যুতিক সূত্র আছে। আমরা সেটা যদি দেখি, এ হলো একটা বৃত্ত, এ হলো আরেকটা বৃত্ত, পরস্পর বহিঃস্পর্শ করে। প্রশ্নের মধ্যে 2টা বৃত্ত ধরো দেওয়া আছে। এ হলো প্রথম বৃত্ত আর এটা হলো দ্বিতীয় বৃত্ত। তাই প্রথম বৃত্তের কেন্দ্র আমি C1 দিলাম, ব্যাসার্ধ R1 দিলাম। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র আমি C2 দিলাম, ব্যাসার্ধ R2 দিলাম। তাহলে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করবে যদি কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান হয়। কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান হয়, তাহলে বৃত্তটি বহিঃস্পর্শ করবে। এখানে প্রশ্নটাতে বেশিরভাগ ক্ষেত্রেই 2টা বৃত্ত দেওয়া থাকে। যেহেতু 2টা বৃত্ত দেওয়া থাকে, আমি উভয় বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করব। প্রথম বৃত্তের কেন্দ্রের নাম দিব C1, ব্যাসার্ধের নাম দিব R1। দ্বিতীয় বৃত্তের কেন্দ্রের নাম দিব C2, ব্যাসার্ধের নাম দিব R2। এবার আমার যেহেতু বহিঃস্পর্শ করে, তাহলে কেন্দ্র দুটি দূরত্ব, 2 বিন্দু দূরত্ব সূত্র ইউজ করব, আর ব্যাসার্ধ দুটি যোগফল বের করব, তাহলে বহিঃস্পর্শ করবে। অঙ্কটা যদি বহিঃস্পর্শ না হয়ে অন্তঃস্পর্শ করে, যদি এমন হয় এই একটা বৃত্ত, তার ভিতরে আরেকটা বৃত্ত আছে, এরকম ছোট করে আঁকলাম, পরস্পরকে একে অপরকে কী করে? অন্তঃস্পর্শ করে। এরকম যদি দিয়ে দেয়, তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র ধরো আমি C1 দিলাম, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র ধরো C2 দিলাম। তাহলে এখানে আগের মতো প্রথম বৃত্তের কেন্দ্র C1, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র C2, প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1 আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ R2 দিই। তাহলে ওই সূত্রটা দাঁড়াবে C1 C2 দূরত্ব হবে R1 বিয়োগ R2। আমি R1কে এখানে বড় দেখাচ্ছি, অর্থাৎ বৃত্তের যেটা ব্যাসার্ধ বড় সেটা কি আগে লিখব। তাহলে দুটি বৃত্ত যদি বহিঃস্পর্শ করে, তাহলে সূত্র হলো কেন্দ্রদ্বয় দূরত্ব ইকুয়াল টু হবে ব্যাসার্ধের অন্তরপলের সমান। ব্যাসার্ধের মধ্যে বড় বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ ছোট বৃত্তের ব্যাসার্ধ, এটা হলো কখন? অন্তঃস্পর্শ। তাহলে আমি এই তথ্যভিত্তিক অঙ্ক আমি আমার নোটে একটা অঙ্ক বা 2টা অঙ্ক করে দিব, করা আছে। এগুলো বেশি কঠিন না। এখানে যেটা করার দরকার, যে প্রথমে তোমাকে বৃত্তের সমীকরণটা কি কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করো, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করো, তারপর প্রথম বৃত্তের কেন্দ্র দ্বিতীয় বৃত্তের কেন্দ্র দূরত্ব বের করো। যদি ব্যাসার্ধের যোগফলের সমান হয় তাহলে অন্ত, আর যদি ব্যাসার্ধের যোগফলের সমান হয় তাহলে এটা বহি, আর যদি ব্যাসার্ধের অন্তরফলের সমান হয় তাহলে এটা অন্তঃস্পর্শ করে। আর এটার উপরে ভিত্তি করে আমি আমার লেকচার শিটে 2টা অঙ্ক করে দিব। তোমরা ওই 2টা অঙ্ক দেখে এখানে 2-1টা বাড়ি কাজও থাকবে, ওই বাড়ি কাজগুলো করবা ইনশাল্লাহ। এইটুকু করলে আমার এখানে সমস্যা হওয়ার কথা না। সর্বশেষ আমি আগেই বলছি, আমি তোমাদের যে সূত্রগুলো বাদ পড়েছে ওই সূত্রগুলো নিয়ে কথা বলতেছি। আমাদের আরেকটা সূত্র বাদ পড়েছে, যে সূত্রটা সাধারণত আমি প্রথম দিকেই পড়াইতে পারতাম, যেহেতু বাদ পড়েছে এটা এখানে শেষের দিকে চলে এসেছে, আমি সেই সূত্রতে চলে যাচ্ছি। এই সূত্রের উপরে আমার পিডিএফে অঙ্ক থাকবে, আমরা তারা সমস্যা পড়ব, আমরা পরবর্তীতে আলোচনা যোগ করব। আমি এই সূত্রের উপরে আপাতত কোনো অঙ্ক করলাম না, পিডিএফে করা থাকবে, ইনশাল্লাহ করা অঙ্ক দেখে বুঝতে পারব। সর্বশেষ যেটা, এখানে একটা সূত্র আছে, 2 বিন্দুগামী বৃত্তের সমীকরণ সূত্র। এই সূত্রটা আমাদের বাংলাদেশি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটা তৈরি করেছেন। ওনার নাম অনুসারে এটা আমাদের পাঠ্য বইতে আসে। এটার নাম হলো A.R. খলিফা। খলিফা এটা A.R. দিয়ে বোঝায়
আমাদের এখানে ওনার পুরো নামটা হলো আজিজুর রহমান খলিফা, এয়ার খলিফা বা আজিজুর রহমান খলিফা, আজিজুর রহমান খলিফা। দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ উনি তৈরি করছেন, আর সেটা সূত্র হিসাবে বইতে লেখা আছে। আমরা এই সম্পর্কে আগে আলোচনা করি নেই, তাই আজকে আমি আগে সূত্রটা ব্যাখ্যা করব। যেহেতু আমাদের বাংলাদেশি একজন গণিতের উপরে একজন সূত্র দিয়েছেন, যে সূত্রটা পাঠ্য বইতে ওনার নাম অনুসারে আছে, তাই আমরা সূত্রের সম্পর্কে পরিচিত হব। যদিও এই সূত্র ব্যবহার আমাদের করতে হয় না, এই সূত্র ব্যবহার ছাড়াও আমরা অঙ্ক করতে পারি। তারপরেও এই সূত্র কেউ যদি ব্যবহার করে অঙ্ক শিখতে চাও, সূত্রটার উপরে একটু চর্চা করবা। আমি সূত্রটা একটু ব্যাখ্যা করব। প্রথমে একটা বৃত্ত, এ বৃত্তের দুইটা বিন্দু দেওয়া আছে। এই বৃত্তের সমীকরণটা বের করব। এই বিন্দুটা হলো x1 y1, এই বিন্দুটা হলো x2 y2। আমি বৃত্তের উপর দুইটা বিন্দু নিলাম, এই বৃত্তের সমীকরণটা বের করব। প্রস্তাব আমার খেয়াল করতে হবে। আমি সূত্র আলোচনা যদিও করতেছি, সূত্র প্রমাণ তো কখন আসবে না, তারপরে এই সূত্রের ব্যাখ্যাটা একটু বুঝলে আমার অঙ্কটা, সূত্রটা মুখস্থ হয়ে যাবে। সূত্র মুখস্থ হয়ে গেলে আমার অঙ্কটা যে কোনো সময় আমি এটা ইউজ করতে পারবো। প্রথমে আমি এই দুই বিন্দুগামী, এই দুই বিন্দু যদি কোনো একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু হয়, এই দুই বিন্দু যদি কোনো একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু হয়, আমি কিন্তু এই বৃত্তটা বের করব। এখন এই দুই বিন্দু যদি কোনো বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু, অর্থাৎ বৃত্তটা যদি এটা হয়, ডট ডট দিয়ে লিখতেছি, এই বৃত্তের সমীকরণটা কত? বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু। তো আমি শুধু ব্যাখ্যা করতেছি। হ্যাঁ, তাহলে x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয় বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু হলে, ব্যাসের প্রান্তবিন্দু হলে বৃত্তের সমীকরণ আমরা একটা সূত্র জানি, সেটা হলো x বিয়োগ x1, x বিয়োগ x2, y বিয়োগ y1, y বিয়োগ y2। আমার 2 নম্বর ভিডিওতে এই সূত্রের ব্যাখ্যা সহ অঙ্ক আছে, 2 নম্বর ভিডিওর শেষের দিকে। তাহলে 2 নম্বর ভিডিওতে এই সূত্রের ব্যাখ্যা সহ প্রমাণ। তাহলে একটা সূত্র লিখলাম, এই দুই বিন্দুগামী যে ব্যাসের, আমার কিন্তু এই বৃত্তটা আমি চাই না, আমি এই বৃত্তটা যদি হয় ব্যাসের প্রান্তবিন্দু হয়, তাহলে বৃত্তের সমীকরণটা কী হবে এটা লিখছি। এটা পূর্বের একটা সূত্র যা আমরা আগে একবার লিখছি। এবার আসো, এই দুই বিন্দুগামী এই বি রেখার সমীকরণটা আমি সরলরেখাটা বের করতে চাই। অর্থাৎ এখানে যে আমার প্রদত্ত বৃত্তের ব্যাস, অথবা আমি যে বৃত্তটা বের করতে চাচ্ছি ওই বৃত্তের জায়ের সমীকরণ, এ বি জায়ের সমীকরণ। তাহলে এখানে দুই বিন্দুকে আমি সরলরেখার সূত্র ইউজ করব। তাহলে এখানে এটা একটা সূত্র যা আমরা পূর্বে ব্যবহার করছি, আর একটা সূত্র লিখতেছি, x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেটাকে আমরা এই চিত্র অনুযায়ী কী বলতে পারি, জায়ের সমীকরণ, এ বি জায়ের সমীকরণ বলতে পারি। জায়ের সমীকরণ, সরলরেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরলরেখার সূত্র আমরা শিখেছি, x বিয়োগ x1, x1 বিয়োগ x2, y বিয়োগ y1, y1 বিয়োগ y2। এটা আমরা শিখেছি, আমরা যেভাবে মুখস্থ করেছি দুই বিন্দুগামী সরলরেখা আমি সেভাবেই লিখেছি। এখন যদি এটাকে আর গুণ করে আমরা পক্ষান্তর করি, x বিয়োগ x1 ইন্টু y1 বিয়োগ y2, এটা যদি গুণ করে এক পাশে আনি মাইনাস হয়ে যাবে, একবারে লিখে দিই y বিয়োগ y1 ইন্টু x1 বিয়োগ x2 ইকুয়াল টু 0। তাহলে এখন লিখলাম আরেকটা সূত্র, এটা কি সরলরেখার সূত্র, এটা কি বৃত্তের সূত্র। তাহলে এই চিত্র অনুযায়ী এই বক্রতারও সমীকরণ পেয়েছি, এই চিত্র অনুযায়ী এই বি জায়ের সমীকরণ পেয়েছি। এবার চলে যে আরেকটা সূত্র, দুই রেখার স্যাদিবিন্দুগামী সরলরেখার সূত্র কি, এই রেখাটাকে যদি আমি 1 নম্বর দিই আর এই রেখাটা যদি 2 নম্বর দিই, এই দুই রেখার স্যাদিবিন্দুগামী বৃত্তের সমীকরণটা পেয়ে যাব না? আমরা আগে আলোচনা করছি দুই রেখার স্যাদিবিন্দুগামী রেখার সমীকরণ, প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা। তাহলে প্রথম রেখার যোগে, তাহলে 1 ও 2 নং রেখার স্যাদিবিন্দুগামী, 1 এবং 2 নং রেখার স্যাদবিন্দুগামী, এখানে তো বৃত্ত চাচ্ছে আমার, এ আর খলিফা যে সূত্র দিয়েছে ওই সূত্রটা আর কি, স্যাদবিন্দুগামী বৃত্তের সমীকরণ।
আমাদের সূত্রটা হলো প্রথম রেখা যোগ 1 ও 2 নং রেখা স্যাতিবিন্দুগামী বৃত্তের সময় আমার সূত্র হলো প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা। তো প্রথম রেখা আমার এই পুরোটা লিখবো, 1 নম্বর রেখা পুরোটা লিখবো, এক্স বিয়োগ x1 এক্স বিয়োগ x2 যোগ ওয়াই বিয়োগ y1 ওয়াই বিয়োগ y2 প্লাস কে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই পুরোটা লিখব, এক্স বিয়োগ x1 y1 বিয়োগ y2 ওয়াই বিয়োগ y1 x1 বিয়োগ x2। যদিও সূত্রটা একটু বড়, যদি তুমি নিয়ম মাফিক মুখস্থ করো, মুখস্থ এটা একটা সূত্র আমরা আগে শিখছি, এটা আরেকটা সূত্র আগে শিখছি, দুই সূত্রের মাঝখানে প্লাস দিয়ে কে দিছি। এই যে শেষ সূত্রটা লিখলাম, এই সূত্রটার নামই হলো এ আর খলিফা রুল, এ আর খলিফার সূত্র। তাহলে এ আর খলিফা বলতে কি বোঝায়? এ হলো আজিজুর রহমান, এ আর দিয়ে বুঝায় আজিজুর রহমান, এ দিয়ে হলো আজিজ, আর দিয়ে হলো রহমান খলিফা, আজিজুর রহমান খলিফা সূত্র নামে পরিচিত। এই সূত্রটার ব্যাখ্যা কোনো কোনো লেখকের বইতে দেয়নি, কোনো কোনো লেখকের বইতে আছে। যেহেতু আমাদের দেশীয় একজন কি বলবো গণিতের বিশেষজ্ঞ বা গণিত যারা বিভিন্ন অবদান রেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন উনি, ওনার একটা অবদান আমাদের বইগুলোতে আসছে এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। তাই এই সূত্রটার উপর আমাদের ধারণা রাখা দরকার। এখন প্রশ্ন হলো, আমরা তো বৃত্ত শেষ করে ফেললাম, আমরা তো এই সূত্র ছাড়াই অঙ্ক শেষ করতে পেরেছি, আমি কি এই সূত্র দিয়ে আগের অঙ্কগুলো করতে পারবো? অবশ্যই অবশ্যই করতে পারবো, অনেক অঙ্ক করতে পারবো। তবে সবচেয়ে উত্তম হলো, আমি খেয়াল করে দেখেছি বইতে কিছু তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ অঙ্ক আছে, 3 বিন্দুগামী। যে সকল অঙ্কে 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বলে, এটা যদি আমরা এই সূত্রে করি এটা সুবিধা পাওয়া যায়। কেউ যদি আগের সূত্র দিয়ে করো, ওখানে অনেক বড় ক্যালকুলেশন হয়, এই সূত্র দিয়ে করলে অঙ্কটা একটু ছোট ও সহজ হয়। আমি আমার পিডিএফে এইরকম একটা অঙ্ক তোমাদের জন্য দিয়ে দিব, আর এই অঙ্কটা দিয়েই তোমরা এই চ্যাপ্টারটা আমরা শেষ করব। আমি একটা প্রশ্নের মধ্যে এটা একটু ব্যাখ্যা করব, এটা আলোচনা করতেছি, একটা প্রশ্ন লিখতেছি, সূত্রগুলো মুছে ফেললাম, লাস্টে যে লাইনটা এটা রেখে দিলাম। এটাই আমার মূলত এই যেটা দিয়ে আমরা অঙ্কটা করব, এটাই মূলত সূত্র। এখন বিন্দুটা ধরো প্রশ্ন দিয়ে দিল, এই বিন্দুটা দিয়ে দিল 6 -6 5, আর এই বিন্দুটা দিয়ে দিল -3 -4। চিত্র আঁকা দরকার নেই, আমি জাস্ট বললাম এ এবং বি দুটি বিন্দু দেওয়া আছে। আরেকটা বিন্দু হলো -6 5 হলো -3 4, আরেকটা বৃত্তের বিন্দু হলো 2 1, আর হলো 2 1। তাহলে আমার এই বৃত্তটা 3 বিন্দু দিয়ে যায়, এ বিন্দু বি বিন্দু আরেকটা বিন্দু। এই 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণটা বের করো। প্রথমে আমি 2 বিন্দু দিয়ে প্রদত্ত সূত্র ইউজ করে দেবো, যেটা লিখছি। তো দেখো আমি সূত্রটা ইউজ করার জন্য আমি সূত্রটা লিখি নেই, মুছি নেই, এবং সূত্রটা ইউজ করবো, এই সূত্রটা ইউজ করবো। আসো, 6 5 এবং -3 -4 বিন্দুগামী বৃত্তের সমীকরণ। সূত্র জানলে অঙ্ক সহজ। প্রথমে এই 2 বিন্দু দিয়ে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এটা কোনটা সূত্র? এটা হলো বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে বৃত্তের সমীকরণ। সেই অনুযায়ী প্রথমটা লিখে ফেলি, x - x1 x - x2 প্লাস y - y1 y - y2। অর্থাৎ আমি 2 বিন্দুগামী বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুর বৃত্তের সমীকরণটা ইউজ করে ফেলছি, প্লাস কে দিব। আমি কিন্তু এই সূত্র এতটুকু ইউজ করি, এবার কে দিয়ে এবার এটা ইউজ করবো। এবার হলো x বিয়োগ x1, অর্থাৎ x বিয়োগ x1 হলো y1 বিয়োগ y2, অর্থাৎ 5 - প্লাস হয়ে যাবে +4 যোগ। এবার হলো মাইনাস, এটা হলো মাইনাস y বিয়োগ y1, তাহলে y বিয়োগ y1 হলো 5, তারপরে x1 বিয়োগ x2, অর্থাৎ -6 +3, সেকেন্ড ব্র্যাকেট শেষে করলে 0। এখন দেখো এখানে অজানা মান শুধু কে, অজানা মানে শুধু কে,
তাহলে আমি এখানে 2 বিন্দুগামী দিয়ে বৃত্তের যে এ আর খলিফার রুল দিয়ে আমরা এই লাইনটা লিখে ফেললাম। যেহেতু আমার কে এর মান বের করার জন্য প্রশ্ন আরেকটা শর্ত দেওয়া আছে, প্রশ্নে বলেছি বৃত্তটি আরেকটা বিন্দু 2 1 বিন্দু দিয়ে যায়, যে 2 1 বিন্দু দিয়ে যায়, তাহলে এক্সের যেমন ওয়ার জায়গায় এক্সের মান 2 ওয়াই মান 1 বসিয়েই তো আমি কাজটা করে ফেলতে পারি। তাহলে এটা একটা সমীকরণ নাম্বার দিব। এবার লিখবো ওই যে তৃতীয় বিন্দু যেটা আছে, এটা একটা নাম্বার দিলাম। 1 নং বৃত্তটি 2 1 বিন্দুগামী। এখানে অন্য শর্ত থাকতে পারে, এক্স অক্ষ স্পর্শ করে, ওয়াই অক্ষ স্পর্শ করে, এক্স অক্ষের কেন্দ্র এক্স অক্ষের উপর, কেন্দ্র ওয়াই অক্ষের উপর, অনেক কিছু থাকতে পারে। মানে অঙ্কের কোনো অভাব নেই। আমি 2 বিন্দুগামী যে কোনো অঙ্কে 2 বিন্দু থাকলে আমরা এইভাবে যদি শুরু করি, এবার দ্বিতীয় শর্তটা খুঁজে ব্যবহার করতে পারলেই হবে। আমি এখন বলছি বিন্দুগামী, এখন আমি বিন্দু দিয়ে সিদ্ধ করতেছি। তাহলে বিন্দু দিয়ে সিদ্ধ করলে 2 1 বিন্দু দিয়ে যদি সিদ্ধ করো, এক্সের জায়গায় 2, ওয়াই জায়গায় 1 প্লাস কে, এক্সের জায়গায় 2, তারপরে মাইনাস ওয়াই জায়গায় 1 -5 -6 প্লাস 3। দেখো এখানে একটা বিশাল একটা সরল আসছে, যোগ বিয়োগে আসছে, সংখ্যার সরল আসছে। আমি এখানে সরল করলে আমি কে এর মান পেয়ে যাব। আমার নোটে যেহেতু এটা করা আছে, পিডিএফে করা আছে, আমি কে এর মানটা পাবো 1/3। এবার কে এর মানটা আমি যখন এখানে বসাই দিব, 1 নঙে যখন কে এর মানটা বসাই দিব, তখন আমার কাঙ্ক্ষিত রেজাল্ট সরল করলে আমি পেয়ে যাব ইনশাল্লাহ। বাকি অঙ্কটা দেখলেই বুঝতে পারবা। পরে আমি এই অঙ্কটা আরেকটু লেজ লাগাইছি, বৃত্তের কেন্দ্র বের করো, ব্যাসার্ধ বের করো। তো আমরা যখন বৃত্তটা পেয়ে যাব, তখন অবশ্যই তার কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবো। সার্বিক আজকে ধরো 5টা সূত্র আলোচনা হয়ে গেছে, 1টা 2টা, হ্যাঁ 5টা সূত্র আলোচনা হয়ে গেছে। ওই অন্তঃস্পর্শক যদি ধরি আলাদা, তাহলে 6টা সূত্র আলোচনা হয়ে গেছে। তাই আমি চেষ্টা করেছি পাঠ্য বইয়ের আলোকে সকল সূত্র টাচ করতে। শুধু একটা জিনিস আলোচনা আমি যোগ করি নেই, সেটা হলো পোলার স্থানাঙ্কের উপর বৃত্তের সমীকরণ, এবং এখানে কিছু কাজ আছে। শুধু পোলার আলোচনা ছাড়া বাকি সব করেছি। পোলার সমীকরণের উপর এ পর্যন্ত কোনো প্রশ্ন হয়নি, এই কারণে পোলার সমীকরণের উপর আমি কোনো কাজ করিনি। তোমরা যারা নোট থেকে কাজ করবা বা বই থেকে কাজ করবা, তোমরা একটা জায়গায় দেখবা পোলারের কিছু আলোচনা বইতে আছে, পোলার সমীকরণের উপর আমি কোনো কাজ করিনি। তাই পোলার সমীকরণের উপরে যদি কেউ কাজ করতে চায়, তাহলে পরবর্তীতে যদি আমার সাথে সরাসরি সামনাসামনি ক্লাস করো, আমি করে দিব। তবে পোলার সমীকরণের উপরে যদি প্রশ্ন আসে না, এই জায়গায় আমি যোগ করে আমি সিলেবাসটা আর বড় করতে চাই না। তাই যারা আমার সবগুলো ক্লাস করেছো, বৃত্তের 7টা, আজকে 7ম লেকচার, এই 7 লেকচারের মধ্যে আমি যা বলেছি, কোনো জিনিস কাটছাট দিয়ে পড়ার সুযোগ নেই। প্রত্যেকটা জিনিস সুন্দর করে পড়তে হবে। যদি 7টা আইটেম সুন্দর করে, 7টা লেকচার সুন্দর করে পড়ো, পিডিএফ থেকে নোট করো, তুমি নিশ্চিত থাকো এখান থেকে তুমি জাতীয় পরীক্ষায় একটা পূর্ণাঙ্গ প্রশ্ন পাবে, অবজেক্টিভও পাবে, এবং এমসিকিউ, অবজেক্টিভ এবং সৃজনশীল মিলিয়ে এখানে প্রশ্ন হবেই। যারা পরবর্তীতে ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করবা, এখান থেকেও ভর্তি পরীক্ষা প্রশ্ন নিশ্চিত হয়। তাই ভর্তি পরীক্ষার মধ্যেও এখান থেকে প্রশ্ন আসে। তাই আমরা যা পড়িয়েছি তা থেকে চেষ্টা করব কিছু শিখে রিভিশন দিব, বারবার রিভিশন দিব। যারা ভুলে যায় তারা একটু একাধিকবার ভিডিওগুলো দেখব, আর ভিডিওগুলো দেখে নোটটা সুন্দরভাবে গোছাবো। যা যা প্রয়োজন নিজে নোট রাখবো। যে কিছু জিনিস আছে আমি মুখে বলছি, নোটে লেখা নাই, প্রয়োজন এগুলো নোট রাখবো, অঙ্কর পাশে নোট রাখবো, যাতে করে আমার পরবর্তীতে কাজে লাগে। ঠিক আছে, আমি আজকের মতো ওইখানেই বিদায় নিচ্ছি। আজকের ক্লাসের মাধ্যমে বৃত্ত এখানে শেষ। বাকি আমরা জুমে কিছু ক্লাস আলোচনা করব। জুমের মধ্যে আমরা কিছু প্রশ্ন থাকলে প্রশ্নের জবাব দিব। ঠিক আছে, প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা রেখে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।